ক্লাস 12-এর ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আজ আমাদের আলোচনা হবে। তো ফটো ইলেকট্রিক এফেক্টটা বোঝার আগে তোমাদেরকে একটু ফোটন সম্পর্কে ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। ওকে, চলো আমরা ফোটন সম্পর্কে একটু বুঝে নিই। তো স্টুডেন্টস, এখানে ম্যাক্স প্ল্যাঙ্ক ফোটন নিয়ে এগুলি বলেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা হয়, ইলেকট্রোম্যাগনেটিক, তুমি ইএম থিওরি তো পড়েছো, যারা ইএম থিওরি ক্লাস মিস করেছো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইএম থিওরি ক্লাসগুলো পরপর দেখে নিও। তো ইএম থিওরিতে তোমরা যে ব্যাপারটা কী বুঝে নিয়েছো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যাপারটা কী বুঝেছো, ম্যাক্স প্ল্যাঙ্ক বলছেন যে ইএম রেডিয়েশনটা অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কিন্তু কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড ব্যাপারটা কি? কোয়ান্টাইজড মানে হচ্ছে যে কোনো ভ্যালু তার থাকে না, তাকে বলে কোয়ান্টাইজড। যে কোনো ভ্যালু যাদের থাকে না তাদের কোয়ান্টাইজড বলা হয়। তোমরা কোয়ান্টাইজডের একটা এক্সাম্পল দিতে পারো, যেমন তুমি তো ইলেকট্রনের ব্যাপারগুলো দেখেছো, ইলেকট্রন অ্যাটমের চারিদিকে ইলেকট্রন যে ঘোরে, ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে থাকতে পারে, তারপরে 2 নম্বর কক্ষপথে থাকতে পারে, তারপর 3 নম্বর কক্ষপথে থাকতে পারে। সেই অনুযায়ী 1 নম্বর কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি থাকে, 2 নম্বর কক্ষপথের নির্দিষ্ট এনার্জি থাকে, 3 নম্বর কক্ষপথের নির্দিষ্ট এনার্জি থাকে, কিন্তু 2.5 নম্বর বা 1.5 নম্বর কক্ষপথ বলে কোনো কক্ষপথ হয় না, বা সেই কক্ষপথগুলোতে কোনো এনার্জিও থাকে না। অর্থাৎ এনার্জির ভ্যালু একমাত্র 1, 2, 3-এর জন্যই এক্সিস্ট করবে, অন্যভাবে এক্সিস্ট করবে না। এই ধরনের রাশিগুলোকে বলা হয় কোয়ান্টাইজড। তো এখানে বলা হচ্ছে যে ইএম রেডিয়েশনটাও কিন্তু কোয়ান্টাইজড। ওকে, তারপর ইট এক্সিস্ট ইন কোয়ান্টা। কোয়ান্টা কি না, কোয়ান্টা হচ্ছে এলিমেন্টারি অ্যামাউন্ট। কোয়ান্টা বলতে একটা এলিমেন্টারি অ্যামাউন্টকে বোঝাচ্ছে, একটা পরিমাণকে বোঝাচ্ছে, দ্যাট আর কল্ড ফোটনস। ওই যে পরিমাণটা, সেই পরিমাণটাকে যার মধ্যে থাকে অ্যাকচুয়ালি এনার্জিটা, তাকে বলা হয় ফোটন। তোমরা জাস্ট এই কথাগুলো লেখো খাতার, ভিডিও পজ করে কথাগুলো লিখতে থাকো। এভরি কোয়ান্টা অফ ফ্রিকোয়েন্সি এফ হ্যাজ এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এভরি কোয়ান্টা অফ ফ্রিকোয়েন্সি এফ। এবার কোয়ান্টার আবার ফ্রিকোয়েন্সি থাকবে। ওকে, তো ফ্রিকোয়েন্সি হচ্ছে, তোমরা ফ্রিকোয়েন্সি নিয়ে এর আগেও বুঝে নিয়েছো। কী করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় সেটা তোমরা জানো, তার ফ্রিকোয়েন্সি কোত্থেকে আসে সেটাও তোমরা যাবো। আবার কোয়ান্টা যেগুলো হচ্ছে, কোয়ান্টার মধ্যে বলেছি যে এক্সিস্টিং কোয়ান্টা, এর এনার্জিটা কোয়ান্টার মধ্যে থাকে এবং এটাকে আমরা এখন নাম দিয়েছি ফোটন। সেই ফোটনেরও কিন্তু ফ্রিকোয়েন্সি রয়েছে, ঠিক আছে। সেই ফোটনের ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে এনার্জি হবে এইচ এফ। এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, অর্থাৎ একটা ফোটন যার কম্পাঙ্ক এফ, তার এনার্জি কত হবে? এইচ ইন্টু এফ। এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই জায়গাটা খেয়াল রাখো, এইটা খুব ইম্পর্টেন্ট যে একটা ফোটনের এনার্জি কত। একটা ফোটনের এনার্জি হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ এফ, বা অনেকে এইচ নিউ লেখে, ফ্রিকোয়েন্সিটাকে অনেকে নিউ বলে ডিনোট করে, আমরা এখানে এফ বলে ডিনোট করছি। ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুও দেখো আমরা লিখে নিয়েছি, তোমরা লিখে রাখো 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, আচ্ছা, তারপরে দেখো লিখেছি টোটাল এনার্জি অফ এ বিম অফ ইএম ওয়েভ বা লাইট। টোটাল এনার্জি অফ এ বিম অফ ইএম ওয়েভ অর লাইট হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। কিউ মানে কি? কিউটা হচ্ছে টোটাল এনার্জি, আর ই হচ্ছে এক একটা ফোটনের এনার্জি। আমরা ধরে নিচ্ছি বিমটার মধ্যে যে লাইট বিমটা যায় তার মধ্যে এনখানা ফোটন আছে, তাহলে টোটাল এনার্জি কত? এনখানা ফোটন ইন্টু প্রত্যেকটা ফোটনের এনার্জি। ওকে, এই জন্যই এটা কোয়ান্টাইজড। নাম্বারটা কিন্তু কতগুলো ফোটন আছে একটা সংখ্যা, প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ এফ করে। তো এন ই, টোটাল এনার্জি হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ই। তোমরা এই জিনিসটা খাতায় একটু লিখে নাও স্টুডেন্টস। আশা করি এটা লেখা হয়েছে। এরপরে আমি তোমার খাতায় জাস্ট এটা লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। তো স্টুডেন্টস, এনার্জি অফ এ ফোটন ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এফ মানে ফ্রিকোয়েন্সি, রাইট? আবার আমরা জানি সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা বা এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। এটা আমরা জানি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। এটা আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি। ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আবার আমি এখানে এফ ইউজ করছি, এনের জায়গায় ফ্রিকোয়েন্সির জায়গায় এফ বসাচ্ছি। সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা জানো। তাহলে এফ মানে কি? এখান থেকে আমরা এফ পেয়ে যাচ্ছি সি বাই ল্যামডা। তো সি বাই ল্যামডা এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করছি। কী পাচ্ছি? এইচ সি, এফের জায়গায় বসাচ্ছি সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। ওকে, পেয়ে গেলাম এনার্জিটা। তো স্টুডেন্টস, এবার আমরা একটুখানি ভ্যালুটা বসাচ্ছি। এইচের ভ্যালু হচ্ছে 6.63 × 10⁻34, আর সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডাটা লিখছি এখানে। এবার আমরা গোটা জিনিসটাকে, ল্যামডাটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে এখানে একে অবশ্যই যদি ল্যামডাটা অ্যাংস্ট্রমে লিখি, এটা এখন মিটারে আছে, তো গোটা জিনিসটা জুলে বেরোবে। এই এনার্জিটা এইচ সি বাই ল্যামডা করলে জুলে বেরোবে, রাইট?
আচ্ছা এইচ আর সির ভ্যালু বসিয়ে দিয়েছি, ল্যামডাটা এখানে লিখেছি। ল্যামডাটাকে যদি অ্যাংস্ট্রমে লিখি তাহলে এখানে আমাকে 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে অ্যাংস্ট্রমে লিখলে পারে। ওকে, বেশ। এই গোটা জিনিসটাকে আমরা যদি 1/1.6 × 10⁻19 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? গোটা জিনিসটাকে, এই গোটা এনার্জিটাকে ইলেকট্রন ভোল্টে পেয়ে যাবো, রাইট? অর্থাৎ ই এটা বেরোচ্ছে, এটা ইলেকট্রন ভোল্টে বেরোবে। ই ব্র্যাকেট লিখি ইলেকট্রন ভোল্ট, যদি এটা পুরো জিনিসটা ইলেকট্রন ভোল্টে আসবে। আচ্ছা এইখানে পুরো ক্যালকুলেশনটা যদি আমরা করি বন্ধুরা, তাহলে আমরা পাবো 12,420 ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডাটা আমি অ্যাংস্ট্রমে বসাচ্ছি। গোটা ক্যালকুলেশনটা খেয়াল করো কী করেছি। তোমাদের এখানে একটা খটখটক লাগলো যে স্যার আপনি এখানে এটা কী করলেন, 1.6 × 10⁻19 দিয়ে কেন ভাগ করলেন? তোমাদের এখানে একটা জিনিস আমি বলে রাখি যে এখানে যে এনার্জিটা আমরা ক্যালকুলেট করব সেই এনার্জিটা কিন্তু জুলে ক্যালকুলেট করব না। মডার্ন ফিজিক্সে এনার্জি সবসময় ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেট হবে। আর ইলেকট্রন ভোল্ট ব্যাপারটাকে তোমরা আগেও শিখেছো, আমি আরেকবার বলে দিচ্ছি ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। ইলেকট্রন ভোল্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী হবে একটু খেয়াল করে দেখো। হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট? হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট? দেখো হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে আর কিছুই না, মনে করো এখানে একটা ইলেকট্রন আছে আর এই প্লেট এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। মনে করো এই প্লেট আর এই প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। ওকে, তাহলে এই যে ইলেকট্রনটাকে যদি পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে আমাকে নিয়ে যেতে হয়, তাহলে যদি নিয়ে যেতে হয় ইলেকট্রনটাকে এই প্লেট থেকে এই প্লেটে, তাহলে ইলেকট্রনটাকে আমাকে এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে, তাই তো? যে ওয়ার্ক ডানটা এখান থেকে এখানে নিয়ে যেতে করতে হবে, বুঝতেই পারছি ইলেকট্রন তো এখানে যেতে চাইবে না, এতে নেগেটিভ প্লেট দিকে ঠেলে নিয়ে যেতে হবে। তাহলে এইখান থেকে এখানে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা করতে হবে, 1 ভোল্ট টপকাতে ইলেকট্রনটা যে ওয়ার্ক ডান করবে সেটা কী করে ক্যালকুলেট করবো আমরা? খুব সহজ, সেই ওয়ার্ক ডান W = বেরোবে ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা জানি চার্জ ইন্টু পোটেনশিয়াল, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1e আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এইটা, ঠিক আছে, রাইট? তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ইভি। দেখতে পাচ্ছ এখান থেকে এখানে যে যেতে গেলে যে কাজ করতে হবে তাকে বলা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট টপকাতে যে কাজ করতে হয় তাকে বলতে হয় ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে কি? 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 ইলেকট্রনের চার্জ কত বন্ধুরা? 1.6 × 10⁻19 ইন্টু কুলম, এত কুলম ইন্টু 1 ভোল্ট, রাইট? তাহলে কুলম ইন্টু ভোল্ট করলে কি আসবে? জুল আসবে। তাহলে 1.6 × 10⁻19 কুলম ইন্টু ভোল্ট, দ্যাট ইজ জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে কি বেরোলো? 1 ইলেকট্রন ভোল্ট মানে বেরিয়ে গেল 1.6 × 10⁻19 জুল। তো এইটাকে আমরা এখানে ইউজ করেছি, একটু গোটাটা জুলে এসছে, জুলটাকে আমরা 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করেছি, তাহলে ইলেকট্রন ভোল্টে চলে এসছে। আর ল্যামডাটা মিটারে ছিল, তাকে আমি 10⁻10 দিয়ে গুণ করে মাত্র অ্যাংস্ট্রমে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ টোটাল এনার্জিটা যদি ইলেকট্রন ভোল্টে লিখি, ওকে, একটা ধরো ফোটন রয়েছে যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, সেই ল্যামডাটা যদি অ্যাংস্ট্রমে আমি প্লেস করি তাহলে ওর এনার্জি আসবে 12,420 ডিভাইড বাই ল্যামডা। এটা মাথায় ঢোকাতে পারলাম কি? না, এখন সাধারণত আমাদের এখানে ওয়েভলেন্থগুলো অ্যাংস্ট্রমে মাপা হয় আর এনার্জিটা ইলেকট্রন ভোল্টে হয়। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে, আমরা বললাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আর কিছুই না, এটা কোয়ান্টাইজড হয়ে যায়, এর এনার্জি আছে, এর এনার্জি হচ্ছে h নিউ। এটা তো আমরা শেখালাম একটু আগে, রাইট? এটা শিখেছি তো, ভেরি গুড। এবার সেখান থেকে আমরা h নিউ বা hf, আর কি h নিউ বলছি, hf, তাহলে সেই hf থেকে আমরা কি পাচ্ছি? hf থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি E = hf থেকে আমরা পেয়ে যাচ্ছি E = 12,420 বাই ল্যামডা। মানে জাস্ট এনার্জির সাথে ল্যামডার একটা রিলেশন আমরা এখানে বিল্ড আপ করছি। কারো ল্যামডা জানা থাকলে সেই ল্যামডার এনার্জি কত আমরা খুব সহজেই ক্যালকুলেট করে দিতে পারবো। তবে হ্যাঁ, ল্যামডাটাকে অ্যাংস্ট্রমে বলা থাকতে হবে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ইফ লিখে রাখো, ইফ ল্যামডা ইজ ইন অ্যাংস্ট্রম, ই ইজ ইন ইলেকট্রন ভোল্ট, দেন ওদের রিলেশন হচ্ছে E = 12,420 ডিভাইডেড বাই ল্যামডা। এটা একটু মাথায় রেখে দেবে, আমরা এটাকে প্রচুর ইউজ করব। বিভিন্ন কালারের আমরা যদি ল্যামডা জানতে পারি, সেই কালারের লাইটের বা সেই কালারের EM ওয়েভের কী এনার্জি হবে সেটাও আমরা কিন্তু এখান থেকে বের করে দিতে পারবো। ওকে, তো এই ব্যাপারটা পুরোটা তোমরা খাতায় লিখে পারো ভিডিও পজ করে। তো স্টুডেন্টস, এবার
প্রপার্টিজ অফ ফোটন বলে হেডিং করো এবং যেগুলো জিনিসগুলো আমি বোর্ডে লিখেছি সেটা ভিডিওটা পজ করে তোমরা লেখো। ওকে, আশা করি লেখা হয়ে গেছে। আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। তো এই যে প্রপার্টিসগুলো লেখা আছে না, ফোটনের প্রপার্টিস, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। তো এই প্রপার্টিগুলো একটু ভালো করে বুঝে নাও, তাহলে কি হবে, কোশ্চেনগুলো আনসার করতে তোমাদের সুবিধা হবে এবং কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। ফোটনস হ্যাজ ভেলোসিটি 3 × 10⁸ মিটার/সেকেন্ড অ্যাজ লাইট। ফোটনের ভেলোসিটি, লাইটের যা ভেলোসিটি সেটাই। ওকে, ফোটনস আর নট মেটেরিয়াল পার্টিকেলস, দে আর প্যাকেট অফ এনার্জি। বোঝা গেল ব্যাপারটা? মেটেরিয়াল পার্টিকেল নয়, ওটা কোনো পার্টিকেলের মতো নয় যে পার্টিকেল যেমন চুপচাপ বসতে পারে। এটা পার্টিকেল, যেমন ছোট্ট একটা পার্টিকেল ধরে এখানে একটা পার্টিকেল ধরে চুপচাপ বসে আছে ও, এরকম এটা মেটেরিয়াল পার্টিকেল। ফোটন কিন্তু কোনো মেটেরিয়াল পার্টিকেল না। কি সেটা? সেটা যে প্যাকেট অফ এনার্জি। প্যাকেট অফ এনার্জি একটু পরেই বুঝে যাবে। এনার্জি অফ ফোটন ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি নট অন মিডিয়াম। কোন মিডিয়ামে যাচ্ছে তার উপর কিন্তু এনার্জি ডিপেন্ড করে না। তো ঠিক আছে, মানে মেটেরিয়াল পার্টিকেলে কি হয়, মেটেরিয়াল পার্টিকেল যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সে মিডিয়ামটাকে বাধা দিতে থাকবে, ফলে ভেলোসিটি কমে যাবে। কাইনেটিক এনার্জি থাকলে কাইনেটিক এনার্জি কমে যাবে। ওকে, তো এনার্জিটা কিন্তু মেটেরিয়াল পার্টিকেল হলে মিডিয়ামের উপর ডিপেন্ড করে যাবে, মিডিয়াম ওকে আটকে দেবে, মিডিয়াম বাধা দিয়ে দেবে। কিন্তু ফোটনের ক্ষেত্রে সেটা হবে না, ফোটনকে গিয়ে মিডিয়াম কিছু আটকাতে পারবে না। ওর এনার্জি মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এনি মিডিয়াম, এনার্জিটা সবসময় সেম থাকবে এবং এনার্জি ডিপেন্ড করবে কারো শুধুমাত্র ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। ওকে, বোঝা গেছে কি বলতে চাইছেন? গুড। তো এবার দেখো কি বলছে, স্পিড ওয়েভলেন্থ চেঞ্জেস উইথ মিডিয়াম বাট নট ফ্রিকোয়েন্সি। স্পিড আর ওয়েভলেন্থ মিডিয়ামের সাথে সাথে চেঞ্জ করতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি কখনো কোনো দিন চেঞ্জ করবে না, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। ওকে, ইলেকট্রিক্যালি নিউট্রাল। ফোটন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ সে কোনোভাবে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেক্ট করবে না ফোটনটা। ওকে, ডাজ নট এক্সিস্ট ইন রেস্ট। ফোটন কখনো রেস্ট থাকে না। মেটেরিয়াল পার্টিকেল রেস্ট থাকতে পারে, ফোটন থাকবে না। দ্যাট ইজ রেস্ট মাস অফ ফোটন ইজ 0। এর মানে কি, ফোটন তো রেস্টেই থাকে না, সবসময় মুভ করছে ফোটন, লাইটের স্পিডে মুভ করছে। অর্থাৎ ফোটনের রেস্ট ব্যাপারটা যেহেতু থাকে না, তাই ফোটন চুপচাপ বসে থাকলে তার মাস কত এর উত্তর পাওয়া যাবে না। এর উত্তর নেই, মানে মাস নেই, ফোটনের রেস্ট অবস্থায় কোনো মাস থাকে না। সেই জন্য ফোটনের রেস্ট মাস কত? 0। এটা কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন করে যে একটি ফোটনের রেস্ট মাস কত, জিজ্ঞেস করা একটি ফোটনের রেস্ট মাস কত, তো উত্তর দিতে হবে রেস্ট মাস অফ ফোটন ইজ 0। ইকুইভ্যালেন্ট মাস কত? ফোটনের ইকুইভ্যালেন্ট মাস মানে ফোটন যখন মুভ করে তখন মাস কত? আমরা জানি এনার্জি হচ্ছে E = mc²। এটা আমরা আইনস্টাইনের থিওরি থেকে জানি, E = mc²। তাহলে মাস হচ্ছে E/c², এনার্জি বাই c²। E এর জায়গায় আমরা hf বসাচ্ছি, তাহলে hf/c² হয়ে যাচ্ছে মাস। hf/c², তাহলে h আর f রাখলো, h/c করলাম, f/c করলাম, h/c করলাম, f/c করলাম, h/c কে রেখে দিলাম। f/c মানেই হচ্ছে কিন্তু 1/λ, তাই না? c = f λ, তো তাই তো, তাই কি? তাহলে f/c মানে 1/λ, f/c মানে 1/λ আসছে তো, তাহলে h/c λ। তো মাস অফ ফোটন আমি অনেক কিছু লিখতে পারি। মাস অফ ফোটন আমি লিখতে পারি E/c² লিখতে পারি, আমি লিখতে পারি hf/c² লিখতে পারি, বা h/c λ লিখতে পারি মাসটাকে। তাহলে ফোটনের এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস, মানে ফোটন যখন মুভ করে তখনকার মাস। এটা মাস যদি থাকে তাহলে মোমেন্টামও থাকবে ফোটনের। ফোটনের কিন্তু রেস্ট মাস নয়, এটা মুভ করছে যখন তখনকার মাস, মানে এটা হচ্ছে কি বললাম যে ইকুইভ্যালেন্ট মাস বললাম ফোটনের। আর মোমেন্টাম কি? ফোটনের মোমেন্টাম হচ্ছে p = mc। m মানে মাস অফ ফোটন, c মানে ভেলোসিটি। যেমন গোটা পার্টিকেলের মাসের সাথে ভেলোসিটি গুণ করে তোমার মোমেন্টাম পাও, তেমনি ফোটনের মাস আর ফোটনের ভেলোসিটি। তো যেমন জানো ফোটনের ভেলোসিটি হচ্ছে c, লাইটের জাস্ট ভেলোসিটি। তাহলে ফোটনের মোমেন্টাম কি হবে? m × c। m × c মানে কি? m এর জায়গায় বসিয়ে দিচ্ছি h/c λ বসলাম, m এর জায়গায় h/c λ × c, c ক্যান্সেল আউট হয়ে গেল, h/λ। অর্থাৎ ফোটনের মোমেন্টাম চলে এলো p = h/λ। ওকে, দেখো বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কোত্থেকে আমরা এই মোমেন্টামটা পেলাম। ক্লিয়ার? তো এটা আশা করি পুরোটা লিখে নাও তোমরা ভিডিও পজ করে। খুব ইম্পর্টেন্ট কথাবার্তা আমি লেখা আছে এখানে, এবং এটা পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট বিল্ড করার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, ভিডিও পজ করে লিখে নাও স্টুডেন্টস। এইবারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি লিখে দিয়েছি, ফোটন কাউন্ট বলে হেডিং করেছি। ফোটন কাউন্ট। তো ফোটন কাউন্ট কী করে করতে হয়, মানে কোনো একটা সোর্স রয়েছে, সেই সোর্সটা একটা তোমার সোর্সটার যে পাওয়ার, সেটা পাওয়ারটা বলে দেওয়া আছে। এত পাওয়ার সোর্স, মনে করো 60 ওয়াটের একটা সোর্স রয়েছে, সেটা কি না 60 ওয়াটের সোডিয়াম ল্যাম্প। তার ল্যাম্পটা বলে দেওয়া আছে, সেই সোডিয়াম ল্যাম্প যে জ্বলছে, সোডিয়াম বাতি আর কি, তার ল্যাম্পটা বলেছে 5893 অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থের একটা ল্যাম্প জ্বলছে এবং সেটা 60 ওয়াটের। জিজ্ঞেস করেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটনস এমিটেড ইন 10 আওয়ার্স। 10 ঘন্টায়
এই সোডিয়াম ল্যাম্পটা থেকে কতগুলো ফোটন এমিটেড হবে এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো কনসেপ্টটা বিল্ড আউট হয়ে যাবে এটা অঙ্কটা সলভ করলেই। ফোটনের মানে কি? ফোটন মানে হচ্ছে এনার্জি প্যাকেটটা, তাই তো? তো দেখো 60 ওয়াট মানে 60 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 60 জুল কাজ হচ্ছে। 1 সেকেন্ডে 60 জুল ও ওয়ার্কডাউন করছে, তাই তো? ভেরি গুড। তাহলে এই যে এনার্জিটা 60 জুল, এই 60 জুল এনার্জিটা আমি বলতেই পারি যে একটা ফোটনের এনার্জি কত? অ্যান্সার করছি, এনার্জি অফ এ ফোটন কত? এনার্জি অফ এ ফোটন কত? এইচ বাই ল্যামডা, তাই তো? শিখেছি তো? এনার্জি অফ এ ফোটন হচ্ছে এইচ বাই ল্যামডা, একটু আগে শিখেছি। এইচ এফ থেকে পেয়েছি, এবার ভেঙে লিখছি তাহলে যদি বুঝতে না পারো। এইচ এফ তো জানিস ই ইজ ইকুয়াল টু এইচ এফ, শিখেছি? এফ এর জায়গায় সি বাই ল্যামডা লিখবো, তাহলে ই হচ্ছে একটা ভ্যালু বসাও। এইচ এর ভ্যালু কত? 10⁻⁻34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত? 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা কত? 5093 অ্যাংস্ট্রমে আছে, তাহলে 10⁻10 মিটার করে দাও। ঠিক আছে, তো এটা ডিভাইড করলে তোমরা মানে এটা ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এটা 3.37 × 3.374 × 10⁻19 374 × 10⁻19 জুল। তাহলে একটা ফোটনের এনার্জি তুমি পেয়ে গেলে। ওকে, একটা ফোটন এনার্জি। তাহলে 60 ওয়াট মানে 60 ওয়াটের বাতি কত ঘন্টা জ্বলেছে? 10 ঘন্টা। বাবা, তাহলে কত জুল হয়েছে দেখতে হবে, তাই না? তো আমি মনে করলাম এন খানা ফোটন এমিট হয়েছে, প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে এত করে 3.374 × 10⁻19 এনখানা ফোটন এমিট হয়েছে এই সোর্সটা থেকে, প্রত্যেকটা ফোটনের এনার্জি এটা। তাহলে এই টোটাল এনার্জিটা এমিট হয়েছে 10 ঘন্টায়, তাই তো? 10 ঘন্টায়। তাহলে 60 ওয়াট মানে 60 জুল পার সেকেন্ড, 1 সেকেন্ডে। তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় এত জুল, 10 ঘন্টায় কত হবে? ব্যাস, বোঝা গেল? 60 ওয়াটের বাল্ব 1 সেকেন্ডে যে যত জুল শক্তি দেবে সেটা হচ্ছে 60 জুল। 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায়, আর 10 ঘন্টা মানে 10 দ্বিগুণ হবে। তাহলে 10 ঘন্টা টোটাল এনার্জি এত দিয়েছে। আবার 10 ঘন্টাতে আমি মনে করলাম এনখানা ফোটন বেরিয়েছে, প্রত্যেকটা ফোটনের এনার্জি এটা ক্যালকুলেট করেছি। তাহলে এটা ইজিক্যাল টু এটা হবে, সেখান থেকে এন ক্যালকুলেট করে নিতে যেতেই পারে 63600 × 10 ডিভাইডেড বাই 3.374 × 10⁻19। তো ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছি 6.4 × 10⁻24, 6.4 × 10⁻24। এতগুলো ফোটন ওখান থেকে বেরিয়েছে 10 ঘন্টায়। ওকে, তো এই ব্যাপারটা খাতায় লিখে নাও তোমরা বন্ধুরা। আশা করি বুঝতে পারলে যে কী করে আমরা ফোটন কাউন্ট বার করলাম। তো এইগুলো কিন্তু কাজে লাগবে বিভিন্ন পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষাতেও কাজে লাগবে ফোটন কাউন্টটা। ওকে, তো লিখে নাও এটা। তো স্টুডেন্টস, এবার একটা খুবই মজাদার জিনিস পড়বো, যেটা শুনলে পরে তোমরা খুব ইন্টারেস্ট পাবে, মজা লাগবে। হেডিংটা দেখা যাচ্ছে যে আমি দিয়েছি কি না, ম্যাটার ওয়েভস, ডি ব্রগলি ওয়েভস। ম্যাটার ওয়েভ, তোমরা খাতাতে এই হেডিংটা দিয়ে দাও, ম্যাটার ওয়েভস, ডি ব্রগলি ওয়েভস। ম্যাটার ওয়েভ আবার কী কথা? এটা যদি ম্যাটার থাকে সেটা ওয়েভ কী করে হবে, তাই তো? এটা ডি ব্রগলি বলেছিলেন। কেন বলেছিলেন তার পেছনে অনেকগুলো যুক্তি আছে। কি বলেছিলেন আগে ভাবি। উনি বলেছিলেন যে ম্যাটার কখনো কখনো ওয়েভ হিসেবে ট্রিট করতে পারে। ঠিক আছে, এই কথাটা একটু লেখো। আমি কি লিখেছি? মুভিং বডি বিহেভস ইন এ সার্টেন ওয়ে অ্যাজ দো ইট হ্যাজ ওয়েভ নেচার। একটা মুভিং বডি এমনভাবে বিহেভ করে মাঝে মাঝে যাতে মনে হয় যেন ওর একটা ওয়েভ নেচার আছে। কেমন কথাটা কেমন কেমন লাগলো না? একটা এক্সাম্পল দিই। ধরো ভালো করে তাকাও কি করছি। এটা মনে করো একটা ইলেকট্রন গান। এখানে ডিক 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 করে ইলেকট্রন ছাড়া যাচ্ছে, ঢিচক্যাও ঢিচক্যাও ইলেকট্রন আছে, ডিক 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 ঢিচক্যাও ডিক ডিক ডিক, প্রচুর ইলেকট্রন এখান থেকে ছাড়াচ্ছে। ইলেকট্রন গান ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন গান দিয়ে। ঠিক আছে, আর এইখানে একটা সরু একটা ছিদ্রওয়ালা একটা কিছু রয়েছে, পাইপ রয়েছে, খুব সরু ছিদ্রওয়ালা পাইপ আছে। ঠিক আছে, মনে করো এটাতে আমি পজিটিভ পোটেনশিয়াল দিয়ে রেখেছি, পাইপ। তো এই সরু ছিদ্রওয়ালা পাইপের মধ্যে ইলেকট্রনগুলো কলিমেটেড হয়ে ঢুকবে, সরু হয়ে সাক্ষ্য ঢুকবে। ঠিক আছে, আর এখানে মনে করো একটা
পর্দা দিয়ে রেখেছি, এখানে মনে করো আমি একটা দেওয়াল দিয়ে রেখেছি, রাইট? মনে করো এটা একটা দেওয়াল, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে এই সরু ছোদ্র দিয়ে বেরিয়ে, দেওয়াল থেকে বেরিয়ে ইলেকট্রনগুলো ঠিক এখানটা জমা হবে, খুব গোল মতো হওয়া উচিত, তাই না? ইলেকট্রনগুলো এখানে স্পট ফেলা উচিত, তাই তো? যদি মনে করো এটা একটা ফটোগ্রাফিক প্লেট দিয়ে দিয়েছি যেটা কিনা ইলেকট্রনের স্পটগুলোকে ডিটেক্ট করতে পারে, তাহলে হওয়া কী হওয়া উচিত? এটা ফটোগ্রাফিক প্লেট হলে এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে এই কলিমেটেড হয়ে, কলিমেটেড মানে সরু একটা ছিদ্র দিয়ে যাচ্ছে, সেটা সরু ফাইন ছিদ্র, সেখান দিয়ে ঢুকছে, ঢুকে ওদিক দিয়ে একটা স্ট্রেট লাইনই বেরোবে, তাই না? তাই তো? বেরিয়ে ওখানটা একটা স্পট, একটাই মাত্র স্পট হওয়ার কথা, তাই তো? ভালো কথা, এটাই তো হওয়ার কথা। ইলেকট্রন একটা পার্টিকেল, সেখান দিয়ে ফুটো আছে, একটা ছিদ্র দিয়ে তুমি ঢিল মারছো, ঠুকুস, ঢিলটা গিয়ে এরকম পরের দেওয়ালে ঠক করে একটা জায়গা দিয়ে হিট করবে, তাই না? একটা দেওয়াল আছে, দেওয়ালে একটা ফুটো আছে, তুমি একটা ঢিল নিয়ে ফুটোর মধ্যে দিয়ে চক করে চলে দিলে, এটা ঢিলটা ফুটোর মধ্যে দিয়ে গিয়ে পাশের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটায় গিয়ে ধাক্কা মারবে, ওই দেওয়ালটা একটা চিহ্ন রেখে দেবে, হ্যাঁ এখানে এখানটা একটা জায়গাতেই পড়বে, কিন্তু বিভিন্ন জায়গায় চিহ্ন পড়বে না। তাই নিয়ম অনুযায়ী এখানেই ইলেকট্রনটা পড়া উচিত, এখানেই একটা চিহ্ন ফেলা উচিত। কিন্তু ম্যাজিক হচ্ছে এটা ঘটে না। কি হয় জানো? এই দেয়ালের বিভিন্ন জায়গায় চিহ্ন পড়ে যায়, কি বিপদ! হ্যাঁ, কোনো জায়গায় বেশ ইন্টেন্স চিহ্ন পড়ে, কোনো জায়গায় একটু কম চিহ্ন পড়ে, কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় কম, কোনো জায়গায় এরকম এরকম এরকমভাবে চিহ্ন পড়তে থাকে। আরে কেন? ইলেকট্রনটা এই বিম দিয়ে গেছে এখানেই পড়ার কথা, তাহলে এতগুলো জায়গায় কেন ও স্পট ফেলছে? বিজ্ঞের তখন ভাব, দাঁড়া 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 দেখছি, দাঁড়া একটা ইলেকট্রন নিয়ে আমি কাজটা করে দেখবো। তো একটা, এই গান থেকে একটা ইলেকট্রন ছেড়েছে, ঠিক আছে, একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলেও দেখা যাচ্ছে এখানে অনেকগুলো স্পট পড়ছে। আরে মজা মারা হয় কিয়া, একটা ইলেকট্রনকে ছোড়া হ্যাঁ মানে, তো এখানে এতগুলো ঝামেলা কেন হলো, এতগুলো স্পট কেন হচ্ছে? কেন হচ্ছে? নিশ্চয়ই গন্ডগোল আছে। একটা ইলেকট্রন এদিকে, একটা ইলেকট্রন এখানে যাওয়ার সময় এখানে এতগুলো জায়গায় কি করে আসছে? তার মানে কি ইলেকট্রনটা ভেঙে যাচ্ছে? কি ইলেকট্রন কি ভেঙে যায়? না, ইলেকট্রন কি করে ভাঙবে? ইলেকট্রন তো ফান্ডামেন্টাল পার্টিকেলস, ইলেকট্রন তো ভাঙে না। এখানে আসতে ইলেকট্রন গুঁড়ো হয়ে যাচ্ছে, আরো ছোটো ছোটো হয়ে ছিড়িয়ে পাচ্ছে, তা সেরকম হচ্ছে কি না? তা না, ইলেকট্রনটা ভাঙবে না। ওই একটা ইলেকট্রনই এতগুলো জায়গায় কী করে থাকে? একটা পার্টিকেলের পক্ষে কখনোই সম্ভব না একটা সার্টেন মুহূর্তে বিভিন্ন জায়গায় এক্সিস্ট করা, সম্ভব না। তাহলে কার পক্ষে সম্ভব? হ্যাঁ, যদি ওয়েভ হতো তাহলে হতো। ওয়েভ হতে পারে ভাই, সাউন্ড, এই ওয়েভ আমি বলছি, আমি কথা বলছি, আমার কথাটা অ্যাট এ ইনস্ট্যান্টে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, তাই না? এর লাইটটা, ঘরের লাইটটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, কেন? এটা লাইট যদি পার্টিকেল হতো তাহলে কি হতো? ওয়েভ বলে হচ্ছে, তাই না? ওয়েভ নেচার দেখাচ্ছে তো এটা। তাহলে ব্যাটা ইলেকট্রন এইদিকে পার্টিকেল, কলিমেটেড বিম, এই সরু জায়গাটা পেরিয়ে সেখানটা ওয়েভ কেসে হতে হয় হচ্ছে। সমস্যাটা বোঝা যাচ্ছে কি হচ্ছে? তাহলে ব্যাটা পার্টিকেল না ওয়েভ। সেই জন্যই ডি ব্রগলি বলেছিলেন, এই ধরনের এক্সপেরিমেন্ট দেখার পরে ডি ব্রগলি বলেছিলেন মুভিং বডি। তো এখানে তুমি একটু কাজ করি, একটু কারিগরি করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে না, খাতায় লেখো। তো স্টুডেন্টস, এই ছবিটা একটু ডিসক্রিপশনটা লিখে নাও। এই যে ইলেকট্রন গান, ইলেকট্রনস অ্যাজ পার্টিকেল, ইলেকট্রনস অ্যান্ড পার্টিকেলস, এটা পজিটিভ প্লেট, পজিটিভ পোটেনশিয়াল, পজিটিভ পোটেনশিয়াল কলিমেটর, এটা এই সরু জায়গাটার নাম কলিমেটর, যেখান থেকে ঢুকছে ইলেকট্রনটা। এখানে দেখি ডিফ্র্যাক্টেড ইলেকট্রন, মানে ছড়িয়ে যাওয়া ইলেকট্রন, ডিফ্র্যাক্টেড ইলেকট্রন। ডিফ্র্যাকশন মানে একটা জিনিস আছে, তোমরা আমার ডিফ্র্যাকশন বোধহয়, আমি ডিফ্র্যাকশন পড়িয়েছি ফিজিক্যাল অপটিক্সের ডিফ্র্যাকশন, মনে হয় আমি এখনো শুরু করিনি। আমি ফিজিক্যাল অপটিক্স ডিফ্র্যাকশন অবশ্যই আমার চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা মানে ডিফ্র্যাকশন মানে বুঝে নাও যে ছড়িয়ে যায় ব্যাপারটাকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাও। যাই হোক, বিভিন্ন জায়গায় চলেছে ডিফ্র্যাক্টেড ইলেকট্রনস হুইচ শোজ ওয়েভ নেচার অফ পার্টিকেলস। ডিফ্র্যাকশন কখন হয়? ওয়েভেরই ডিফ্র্যাকশন হয়, পার্টিকেলের তো ডিফ্র্যাকশন হয় না। বোঝা গেল? এই জায়গাটা লিখে নাও। আর এখানে এই কথাটা আশা করে লিখে নিয়েছি, ডি ব্রগলি সাজেস্টেড বলে, ডি ব্রগলি সাজেস্টেড মুভিং বডি বিহেভস ইন এ সার্টেন ওয়ে অ্যাজ দো ইট হ্যাজ আ ওয়েভ নেচার। ঠিক আছে, এরপরে দেখো দুটো পয়েন্ট আমি লিখেছি, ডুয়াল নেচার অফ রেডিয়েশন, আর লিখেছি নেচার লাভ সিমেট্রি। কথাটা দুটো কি আমি বুঝিয়ে বলছি। ডুয়াল নেচার অফ রেডিয়েশন, দেখলে তো কি হলো, এটা এলো শাক করে, কেমন কি সুন্দর ওয়েভ নেচার শো করে দিল এখানে, হলো না? আবার আরেকটা ঘটনাও ঘটে। তুমি মনে করো মহাকাশে একটা জায়গায়, মানে স্পেস মেশিন থেকে বেরিয়ে হঠাৎ করে এমন একটা জায়গায় চলে এসছো, দেখা যাচ্ছে, মানে তোমার অবস্থাটা আমি বলে দিচ্ছি, তোমার অবস্থাটা মনে করো এইখানটা, তুমি মনে করো তুমি মহাকাশচারী, ঠিক আছে? এটা মনে করো তুমি, এটা মনে করো তোমার হাত, এটার মধ্যে পা,
মহাকাশের মধ্যে ঘুরছো, তোমার এইখানে হচ্ছে তোমার ওই স্পেস মেশিনটা, স্পেস মানে স্পেসশিপটা, তুমি এখানে এখানটায় আছো, তুমি যেতে পারছো না স্পেস মেশিনে। কী করে যাবে? তোমাকে কেউ নিয়ে আসার নেই, কী করে আসবে? হাতে তোমার একটা টর্চ আছে, খালি হাতে কি আছে? একটা টর্চ আছে। তাহলে টর্চটা নিয়ে তুমি যদি এদিকে আলো ফেলতে পারো বন্ধুরা, এইভাবে যদি আলো ফেলতে পারো টর্চ দিয়ে, দেখবে অদ্ভুতভাবে তুমি এদিকে মুভ করছো, টর্চ দিয়ে জাস্ট আলো ফেলছো, সাপ করে তুমি এদিকে মুভ করছো। এই ঘটনা দেখা যায়। টর্চটাকে জাস্ট স্টিয়ারিং এর মতো মুভ করিয়ে মহাকাশচারীরা কিন্তু এখানে আছে তো টাক টর্চ জ্বালো মুভ করছে, আর আস্তে আস্তে ঘুরিয়ে কন্ট্রোল করে ও ঠিক এইখানটা চলে আসতে পারবে। ঠিক যেন গুলি বেরোচ্ছে, বন্দুক ছিটকে আসে, তেমনি টর্চ থেকে আলো বেরোচ্ছে, ও পিছের দিক ছিটে চলে আসছে। আরে এটা কেন হচ্ছে? তার মানে আলোটা নিশ্চয়ই পার্টিকেলের মতো বিহেভ করছে। ওকে, এখানে দেখলে পার্টিকেলগুলো ওয়েভের মতো বিহেভ করলো, আর এখানে আলোটা পার্টিকেলের মতো বিহেভ করছে। দেখো নিউটনের থার্ড লর একটু পিছনে ধাক্কা খেয়ে চলে আসছে। রেডিয়েশনের প্রেশার হয় জানো তো, আলো ফেলে একটা জিনিসকে ঘুরিয়ে দেওয়া যায়, আলো ফেলে চাকা ঘোরানো যায় রেডিয়েশন প্রেশার দিয়ে। অর্থাৎ এখানে দেখো ডুয়াল নেচারটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো, যে পার্টিকেল থেকে যেমন ওয়েভ হয়ে গেল, তেমনি ওয়েভ থেকে কিন্তু পার্টিকেল হলো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ, কিন্তু এটা বিহেভস লাইক পার্টিকেল, particle emits from torch। যেন এটা হচ্ছে স্পেসশিপ, এটা যে স্পেসশিপ, এই স্পেসশিপে ও চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে ওয়েভ ছাড়ছি, এটা পার্টিকেলের মধ্যে বিহেভ করছি, এটা তুমি স্পেসশিপের দিকে আস্তে আস্তে মুভ করে যাচ্ছে। হয়ে আছে? তাহলে ডুয়াল নেচার অফ রেডিয়েশন তুমি এখানে দেখতে পাচ্ছ তো, এই দুটো থেকে। আর নেচার লাভ সিমেট্রি, এই কথাটা মানে কি? নেচার তো সিমেট্রি চাই, ও যদি এটাতে হয় তাহলে ও এটাতে হবে, অর্থাৎ ওয়েভ যদি পার্টিকেল হিসেবে ট্রিটেড হয়, তাহলে পার্টিকেলও ওয়েভ হিসেবে ট্রিটেড হবে। ওকে, তো এই ব্যাপারগুলোকে উনি কাজে লাগালেন। বোঝা যাচ্ছে কী করতে আসি? এই ব্যাপারটা পুরোটা তোমার খাতায় লেখো, ভিডিও পজ করে, তারপর আমি যেটা লিখবো তোমরা লিখবে। ওকে, আপাতত এইটা লিখে নাও স্টুডেন্টস। এবার তোমরা লেখো খাতায়, যেটা লিখছি, উই নো ফ্রম প্ল্যাঙ্কস থিওরি থেকে আমরা কি জানি, যে এনার্জি ইজ ইকুয়াল টু HF, তাই তো? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আবার আইনস্টাইনের থিওরি থেকে আমরা জানি এনার্জি ইজ ইকুয়াল টু, ফ্রম আইনস্টাইনস থিওরি, E ইজ ইকুয়াল টু mc²। এটা কিন্তু সবার জন্যই ট্রু, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ওয়েভ থিওরি থেকে আসছে। ঠিক আছে, আর এইটা E ইজ ইকুয়াল টু mc², এটা অলওয়েজ এটা ট্রু ইকুয়েশন। তো এখান থেকে আমরা মোমেন্টাম কী করে বার করবো? মোমেন্টাম ইজ ইকুয়াল টু তাহলে বার করবো হচ্ছে, মোমেন্টাম মানে তো এমসি, তাই না? এমসি তো, তাহলে এমসি কী করে পাচ্ছি আমি? কে সি দিয়ে ভাগ করে দিচ্ছি, এমসি পেয়ে যাচ্ছি। কে সি দিয়ে ভাগ করে তো এমসি পাচ্ছি। তাহলে মোমেন্টাম ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম E/c। কেন? আবার E ইজ ইকুয়াল টু HF পাচ্ছি, রাইট? তাহলে এইটা আর এইটা যদি আমরা ইউজ করি, দেখো দুটোকে আমি কম্বাইন করছি একটা ওয়েভ থিওরি থেকে, মানে ওয়েভ নেচার থেকে পাচ্ছি, যেটা এটা হচ্ছে প্ল্যাঙ্ক থিওরি, যেখানে উনি বলেছেন রেডিয়েশনগুলোকে আমরা রেডিয়েশন এনার্জিকে এইভাবে লিখতে পারি কোয়ান্টাইজড করে। আর এটা আইনস্টাইন বলেছিলেন, এটা রিলেটিভিস্টিক কেসে, কিন্তু এটা যে কোনো কেসেই প্রযোজ্য। E/cটা মানে E ইজ ইকুয়াল টু mc²। ওকে, এই এনার্জিটা E ইজ ইকুয়াল টু mc², মডার্ন ফিজিক্সের আমরা এটাই ইউজ করবো, E ইজ ইকুয়াল টু mc²। আচ্ছা, তো এই দুটোকে আমরা এবার যদি কম্বাইন করে দিই, আমরা কি পাচ্ছি দেখে নিই। আমরা P ইকুয়াল টু E/c, এখান থেকে P ইকুয়াল টু E এর জায়গায় লিখবো HF/c, E এর জায়গায় আমরা লিখবো HF/c। ওকে, আচ্ছা, বা H/c/f লিখবো। C/f মানে কিন্তু ওয়েভ লেন্থ আসবে, C/ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি/ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়েভ লেন্থ, তাহলে H/λ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি P
ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, অর আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এইচ বাই পি। ওকে, ল্যামডা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এইচ বাই পি। তো এই যে ওয়েভলেন্থটা বেরোলো বন্ধুরা, এটাকে বলে ডি ব্রগলি ওয়েভলেন্থ। ল্যামডা ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা পেয়ে যাচ্ছি এইচ বাই পি। ওকে, পি মানে কি মোমেন্টাম, এটাকে একটু ঘুষিয়ে এইভাবে লেখা যায়, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। এম মানে মাস, ভি মানে ভেলোসিটি। তো আমরা যদি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে মোমেন্টাম দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা সেই পার্টিকেলটা যেটা কিনা ভি ভেলোসিটিতে মুভ করছে, সেই পার্টিকেলটার ওয়েভলেন্থ কত সেটা বার করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের একটা ওয়েভলেন্থ থাকবে যদি মুভ করে সে পার্টিকেল, এটা বোঝাতে চাইছো। তোমার আমার এই পেন্সিলের এই হোয়াইট বোর্ডের সবারই কিন্তু ওয়েভলেন্থ রয়েছে যদি সেগুলো মুভ করে। যদি মুভ না করে তাহলে তো হবে না, মুভ করলে পারেই তার একটা ওয়েভলেন্থ থাকবে। ওকে, সেই ওয়েভলেন্থটা কত সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে এটা বলা হচ্ছে যে পার্টিকেল মাত্রই ওয়েভ আর ওয়েভ মাত্রই পার্টিকেল। পার্টিকেল ওয়েভ, ওয়েভও পার্টিকেল। পার্টিকেল মানে ওয়েভ, ওয়েভ মানে পার্টিকেল। ওকে, বোঝা যাচ্ছে স্টুডেন্টস? আমরা আবার ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ চার্জ পার্টিকেলস, মানে যেসব চার্জ পার্টিকেলগুলো আছে, যেমন ইলেকট্রন ধরো, তো ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ কীরকম হতে পারে ফর ইলেকট্রন। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইচ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাই তো, বা এইচ বাই পি লিখছি, পি মানে মোমেন্টাম। তো বন্ধুরা, পি যদি মোমেন্টাম হয়, আমরা জানি পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 me ক্লাস 9 থেকে জেনে এসেছি। ই হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, ই হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জিটা কোথেকে পাবো? কোনো একটা জায়গায় পোটেনশিয়াল ক্রিয়েট করলে হবে। মনে করো এই দুটো জায়গার পোটেনশিয়াল হচ্ছে, মনে করো এটা নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট। ওকে, তো ইলেকট্রনটাকে মনে করো এখান থেকে এদিকে আমায় আনতে হবে, নেগেটিভ চার্জ এখান থেকে এদিকে আমায় আনতে হবে। বা ইলেকট্রনটাকে আমি ছেড়ে দিয়েছি, এদিকে এখানে ইলেকট্রন আছে একটা, এখানে একটা ইলেকট্রন আছে, 1 ভোল্টের একটা ডিফারেন্স আছে, ইলেকট্রনটাকে আমি ছেড়ে দিয়েছি। তাহলে কত কাইনেটিক এনার্জি পাবে? খুব সহজ, সেই কাইনেটিক এনার্জি যেটা পাবে সেটা হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল। চার্জ ইন্টু পোটেনশিয়াল হচ্ছে এনার্জি, তোমার সকলেই জানো, এখানে কাইনেটিক এনার্জি পাবে। তাহলে ই ইন্টু ভি হচ্ছে এনার্জি, ই এর ভ্যালু, স্মল ই ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ই। তাহলে কোনো একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমার রাখতে হবে, তাই না? কোনো একটা পোটেনশিয়াল ডিফারেন্সে যদি ইলেকট্রনটাকে আমি রাখি, সেই ইলেকট্রনটা সাট করে কাইনেটিক এনার্জি পাবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা ধরলাম ভি, আর যে ইলেকট্রন রয়েছে তার চার্জ হচ্ছে স্মল ই, তাহলে ই ইন্টু ভি এটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা। তাহলে কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই এর জায়গায় আমরা লিখতে পারি স্মল ই ইন্টু ভি। তো এবার এটা এখানে বসিয়ে দিচ্ছি, এইচ বাই 2m স্মল ই ইন্টু ভি। তো এবার যদি পরপর আমরা ভ্যালুগুলো বসাতে থাকি, এইচ এর ভ্যালু হচ্ছে 6 into 10 to the power minus 34, রাইট, ডিভাইড বাই 2। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 into 10 to the power minus 31। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 into 10 to the power minus 19। আর এখানে আছে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তো এই ব্যাপারটা গোটাটাকেই যদি আমরা ক্যালকুলেট করে দিই এবং এটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে আনতে চাই বন্ধুরা, তাহলে দেখা যাবে এই গোটা ক্যালকুলেশনটা করে আমার যেটা আসবে সেটা হচ্ছে 12.27 রুট ওভার ভি। এটা আসবে অ্যান্সার 12.27 রুট ওভার ভি যদি আমরা গোটাটাকে অ্যাংস্ট্রমে আনতে চাই। একটা অ্যাংস্ট্রম, এটা হচ্ছে ফর ইলেকট্রন ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো কোনো একটা ইলেকট্রনকে যদি কোনো একটা পোটেনশিয়াল ডিফারেন্স ধরো বলে দেওয়া আছে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছি ইলেকট্রনটা, তাহলে ভেলোসিটি পেয়ে গেছে, তো ছুটছে ইলেকট্রনটা। তাহলে ইলেকট্রন যদি ছোটে, কোনো পার্টিকে যদি ছোটে, তার ওয়েভলেন্থ থাকবে, অর্থাৎ ইলেকট্রনের তখন একটা ওয়েভলেন্থ থাকবে। কত ভোল্টেজে ছুটলে কত ওয়েভলেন্থ হবে সেটা এই ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করতে পারছি। ওকে, বুঝতে পারছি? ঠিক তেমনি হবে যদি ফর প্রোটনস আমরা করি, তাহলে কি হবে? প্রোটনের করলে পারে, প্রোটনের মাস যেহেতু ইলেকট্রনের মাসের থেকে একটু বেশি, অর্থাৎ তলায় একটু বেশি জিনিস বসাতে হচ্ছে, এই মাসটা অন্য একটু বেশি হবে, সেক্ষেত্রে ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে এটা 0.286 ডিভাইড বাই রুট ওভার ভি প্রোটনের জন্য। ওকে, আর ফর আলফা পার্টিকেল যদি হয়, ফর আলফা পার্টিকেল তাহলে সেক্ষেত্রে আলফা পার্টিকেলের মাস এম আলফা, এটা হচ্ছে বুঝতেই পারছো 4 ইন্টু প্রোটনের মাস, তাহলে সেক্ষেত্রে আরও কম হবে, এটা আসবে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.101 ডিভাইড বাই রুট ওভার ভি। তো এই এক্সপ্রেশনগুলো একটু তোমরা মনে রাখবে, প্রচণ্ড কাজে লাগবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এক্সপ্রেশন
যেটা কথায় কথায় তোমাদের কাজে লাগবে, যে ইলেকট্রনের ওয়েভলেন্থ। একটা ইলেকট্রনকে ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে ছোট্ট ছুড়ে দেওয়া হয়েছে, সাসা করে ইলেকট্রনটা যাচ্ছে, সেই ইলেকট্রনটার ওয়েভলেন্থ কত, ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে। ইলেকট্রন ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যাম্বডা ইজ ইকুয়াল টু 12.27 ডিভাইড বাই √ভি। ভিটা কি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, আর প্রোটনের হলে পারে 0.286 ডিভাইড বাই √ভি, আর আলফা পার্টিকেল হলে পারে 0.101 ডিভাইড বাই √ভি। ওকে, এক্সপ্রেশনগুলো একটু লিখে নাও, প্রচণ্ড কাজে লাগবে কম্পিটিটিভে এবং বোর্ডেও। ওকে, আশা করি লেখা হয়ে গেছে, ভিডিও পজ করে। তো স্টুডেন্টস, যদি আনচার্জ পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ বার করতে হয়, আনচার্জ পার্টিকেলকে তুমি এনার্জি দেবে কোত্থেকে, অনেক বড় গ্যাস মলিকিউল রয়েছে, তাকে এনার্জি দিতে গেলে তুমি হিট দিতে হবে, তাই তো? হিট দিলে সে এনার্জি পেয়ে যাবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কি লিখবো, ল্যাম্বডা ইজ ইকুয়াল টু পাবো h/p বা p, তাই তো? p মানে কি, h/√2m ইন্টু ই। ই হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এই যে কাইনেটিক এনার্জিটা বন্ধুরা, এটা কোথেকে পাবো, এটা ইজ ইকুয়াল হচ্ছে 3/2, মনে পড়ছে, কেটি, বোলজম্যান কনস্ট্যান্ট। তোমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছো, যদি টেম্পারেচার দাও তবেই এটা আসবে। তো এখানে আবার পরিষ্কার বসিয়ে দাও, h/2m, ই মানে কি 3/2 কেটি। ওকে, 2 কেটে গেল, সরি 2 কেটে গেল। আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, আমরা এখানে পেয়ে যাচ্ছি h/√3m kt। m হচ্ছে মাস অফ দ্য গ্যাস মলিকিউল, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে গিয়ে অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, তো এখান থেকে আমরা এটাও একটা ফর্মুলা, এটা মনে রাখবে তোমরা, এইভাবে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ পেয়ে যেতে পারি কোনো একটা আনচার্জ পার্টিকেলের। আনচার্জ পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ পার করতে গেলে সোজা কথা মাথায় রাখতে হবে, এই এনার্জিটা কোত্থেকে পাবে, এই এনার্জিটা কোত্থেকে আসবে, ঠিক আছে? সেই এনার্জি সোর্সটা যদি মনে রাখতে পারো, তাহলে সেই এনার্জি এই জায়গাটায় সেই ইকুয়েশনটা, এক্সপ্রেশনটা বসিয়ে দিলেই তোমরা ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারলে। তো স্টুডেন্টস, এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো পারো কিনা অঙ্কটা করতে। দেওয়া আছে অ্যান ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড উইথ 50 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স, ফাইন্ড ইটস ডি ব্রগলি ওয়েভলেন্থ। খুব সহজ অঙ্ক। তো ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কি পেয়েছি, 12.27 √ভি। একদম এটা অ্যাংস্ট্রমে বেরোবে। 12.27 বসাবো, আর √ভি মানে কি বসাবো, 50 বসাবো, ব্যাস। এটা ক্যালকুলেট করে নাও, ঠিক আছে? ক্যালকুলেট করে নিলে একদম পেয়ে যাবো 1.73 অ্যাংস্ট্রম। ওকে, এইভাবে তোমরা একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ পেয়ে গেলে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। স্টুডেন্টস, এবারে প্রশ্নটা করেছে, প্রুভ দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ nth কোয়ান্টাম নাম্বার ইজ nh/2π। nth কোয়ান্টাম নাম্বার কথা, বোর অরবিটের কথা বলা হয়েছে এখানে। এটা কিন্তু আমাদের ইউজিং, এখানে ইউজিং ডি ব্রগলি, ঠিক আছে? ডি ব্রগলি ইউজ করে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই হচ্ছে মনে করো nth একটা। তো এখানে ইলেকট্রন যদি ঘুরে, ইলেকট্রনটা আমরা বলতে পারি অনেকগুলো ওয়েভের সমষ্টি, একটা পার্টিকেলকে আমরা ওয়েভের অনেকগুলো ওয়েভের সমষ্টি বলতে পারি। তো ইলেকট্রনটাকে আমরা এইভাবে লিখতে পারি, ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, ইলেকট্রন একটা ইলেকট্রন না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ইলেকট্রনটা। তাহলে একটা ওয়েভ, দুটো ওয়েভ, তিনটে ওয়েভ, চারটে ওয়েভ, পাঁচটা ওয়েভ, ছটা, তার মানে মনে করলাম 6খানা ওয়েভ আছে। 6খানা না, আমরা এনটা ওয়েভ আছে, তাহলে প্রত্যেকটা ওয়েভের ওয়েভলেন্থ যদি ল্যাম্বডা হয়, আর যদি এনখানা ওয়েভ থাকে, তাহলে টোটাল ওয়েভ লেন্থ হচ্ছে এটা এন ইন্টু ল্যাম্বডা। প্রত্যেকটা ওয়েভের লেন্থ হচ্ছে ল্যাম্বডা, আর এনখানা ওয়েভ আছে, তাহলে এন ইন্টু ল্যাম্বডা। কারণ আমরা ধরে নিচ্ছি একটা ইলেকট্রন মানে এনখানা ওয়েভ, ধরতেই পারি, ডুয়ালিটি থেকে আমরা ধরতেই পারি এটা। টোটাল এই পাঁচটা কত হবে, পাঁচটা 2πr, কারণ রেডিয়াসটা 2πr, তাহলে এন ইট ইজ ইকুয়াল হচ্ছে 2πr, রাইট? কোনো অসুবিধা নেই, তাই না? বেশ ভালো কথা। এবার ল্যাম্বডা মানে কি, ল্যাম্বডা মানে হচ্ছে h/p, পি মানে মোমেন্টাম, তাই না? এন 2πr, রাইট? বেশ, তাহলে 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 কি বার করতে হবে আমাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? তাহলে h/p মানে কি mv, আচ্ছা n 2πr, দেখি তাহলে mvr হয়ে যাচ্ছে দেখো দিকে, তাহলে এদিকে চলে যাচ্ছে দেখো, mvটা এদিকে পাঠিয়ে দাও, আরটা এখানে রয়েছে, আর এর সাথে এখানে mv একটা কোড পাঠিয়ে দাও, mvটাকে 2πটাকে পাশে নিয়ে চলে আসো, hn/2π, তাহলে কি আসছে mvr, এটাকে পাশে লেখো, ইজিক্যাল হয়ে যাচ্ছে nh/2π। কি সুন্দর হয়ে গেল প্রুফ, দেখো হয়ে গেল, দেখো বোর পস্টুলেটটা প্রুফ হয়ে গেছে, mvr ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু nh/2π, প্রুফ হয়ে গেল। তাহলে এখান থেকে এটা প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম স্টুডেন্টস, এখানে একটা অঙ্ক দিচ্ছে, ফাইন্ড দ্য রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ মলিকুল অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যাট এত অ্যান্ড এত। এটা হাইড্রোজেন আর এটা হিলিয়ামের টেম্পারেচার বলে দেওয়া আছে, সেইখানে ওদের ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিও বার করতে হবে। তো আমরা ফর্মুলাটা কি জানি, ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কি জানি,
এইচ বাই পি, তাই তো? সেখান থেকে আমরা একটু আগে শিখলাম কি, আমরা একটু আগে শিখে নিয়েছি যে এইটা মানে হচ্ছে √3m কেটি, তাই তো? √3m কেটি, এটাই শিখেছি, রাইট? তাহলে আমরা ল্যামডা এইচ ডিভাইড বাই ল্যামডা এইচ ই যদি করি, তাহলে তাহলে কী পাবো আমরা? এখানে আমরা পাবো জাস্ট এটা, এইখানে পাবো 3m মানে হাইড্রোজেন কে টি হাইড্রোজেন, আর এখানে পাবো উল্টোটা মানে হিলিয়ামের জন্যটা পাবো, তাহলে 3m হিলিয়াম কে টি হিলিয়াম এরকম পাবো, তাই তো? 3 ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, হিলিয়ামের মাস তো 4 টাইমস হয়, তাহলে এই জায়গায় 4 লিখে দিই। 4 ইন্টু হিলিয়ামের মাস হাইড্রোজেন মাসে 4 টাইমস হয়, তাহলে এখানে জাস্ট এই রেশিওটা 4 আসবে। এম হিলিয়াম ডিভাইড বাই এমএইচ, এটা রেশিওটা 4 আসবে, আন্ডার রুট বলছি 4 আসবে। আচ্ছা, ওয়েভলেংথ কনস্ট্যান্ট কেটে যাবে। টি হিলিয়াম মানে হচ্ছে এটার টেম্পারেচার টি কত আসবে? 273 প্লাস 127, তাই না? 400 কে, তাহলে এখানে 400 কে লিখে দিচ্ছি, আর এটা তো বুঝতেই পারছো এটা 300 কে আসবে, তাহলে এখানে এটা 1 লিখছি, কে কেটে গেছে 300 কে। ওকে, তাহলে এইরকম আসছে, তাহলে এটা কত আসছে বন্ধুরা? 4 আসছে 300। এখানে একটা হাইড্রোজেনের মাসটা ভুল করলো, হাইড্রোজেনের মাস তো 2, হাইড্রোজেনের মাস তো 2 হবে, কারণ হ্যাঁ, আর হিলিয়ামের মাস 4, সরি হিলিয়ামের মাস 4 লিখলাম আর হাইড্রোজেনের মাস লিখছি 2। ওকে, তাহলে কত আসছে দেখি, 8/3 √8, এইটা হচ্ছে আমাদের রেশিও। ওকে, হয়ে গেল, দেখো বোঝা গেল কিনা? তো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব, আর বেশি লেন্দি করব না। এর পরের ক্লাসে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টে ঢুকে যাব, ঠিক আছে? তো ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু করতে গেলে ইনিশিয়ালি এগুলো একটু বুঝে নিতে হবে। এর পরের ক্লাসে তোমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখবে। যারা নতুন ক্লাস আজকে দেখছো, ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা খুব কাজের চ্যানেল তোমাদের। ওকে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।